প্রত্যেকটা বড় স্বপ্নের পিছনে একটা না বলা গল্প থাকে, একটা অদৃশ্য দাম চোকাতে হয়। সেটা কোনো আকাশ ছোঁয়া বিল্ডিং হোক বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জোড়া কোনো ব্রিজ, সবকিছুরই একটা গোপন ইতিহাস আছে। আর একটা নতুন কারখানা তৈরির স্বপ্ন, সেটাও এর থেকে আলাদা কিছু নয়। আর সেই গোপন রহস্যের নাম বরোয়িং কস্টস, মানে ঋণের খরচ। আমি বিবেক, আর আজকের এই বিশ্লেষণে আমরা একসাথে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সলোর গভীরে ডুব দেব। আমরা খুঁজে বের করব সেই শক্তিশালী ফর্মুলা যা প্রত্যেকটা বড় প্রজেক্টের আর্থিক ভিত্তি তৈরি করে। বিশ্বাস করুন, এটা শুধু অ্যাকাউন্টিংয়ের কোনো শুকনো নিয়ম নয়, এটা একটা দারুণ আর্থিক অ্যাডভেঞ্চার। যে কোনো ভালো গল্প বুঝতে হলে আগে তার চরিত্রদের চিনে নিতে হয়, তাই না? তো চলুন এই অর্থনৈতিক নাটকের মূল চরিত্রদের সাথে আলাপটা সেরে নেওয়া যাক। আমাদের গল্পের প্রথম চরিত্র হল বরোয়িং কস্টস। একদম সহজ করে বললে, যখন কোনো কোম্পানি একটা বড় স্বপ্নকে সত্যি করার জন্য ব্যাংক বা অন্য কোথাও থেকে টাকা ধার করে, তখন সেই ধারের ওপর যে সুদ বা অন্যান্য চার্জ দিতে হয়, সেটাই হলো বরোয়িং কস্টস। জিক যেমন আমরা একটা স্বপ্নের বাড়ি বানানোর জন্য হোম লোন নিই, আর প্রতি মাসে যে সুদ দিই, ওটাই আমাদের বরোয়িং কস্ট। আর আবার আসুন আমাদের গল্পের নায়কের কথায়, কোয়ালিফাইং অ্যাসেট বা যোগ্য সম্পদ। এটা এমন একটা বিশেষ সম্পদ যা তৈরি হতে বা ব্যবহারের জন্য রেডি হতে অনেকখানি ধৈর্য আর সময়ের পরীক্ষা নেয়, সাধারণত 12 মাস বা তারও বেশি। ভাবুন তো, একটা বিশাল পাওয়ার প্ল্যান্টের কথা বা একটা নদীর ওপর দিনের পর দিন ধরে তৈরি হতে থাকা ব্রিজের কথা। এগুলিই হলো কোয়ালিফাইং অ্যাসেট। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে পাওয়ার প্ল্যান্ট, ফ্যাক্টরি বিল্ডিং, মানে যেগুলোকে তৈরি করতে লম্বা সময় লাগে। এরা হলো আমাদের গল্পের নায়ক, মানে কোয়ালিফাইং অ্যাসেট। আর অন্যদিকে দেখুন, ট্রেডিংয়ের জন্য কেনা শেয়ার বা অফিসের ল্যাপটপ, যেগুলো কেনার সাথে সাথেই ব্যবহার করা যায়, এগুলো কোয়ালিফাইং অ্যাসেট নয়। আর আসল কথাটা হলো, ঋণের খরচ অ্যাসেটের মূল্যের সাথে যোগ করার, মানে ক্যাপিটালাইজ করার নিয়মটা শুধু এই কোয়ালিফাইং অ্যাসেটের জন্যই প্রযোজ্য। এবার আমাদের গল্প একটা নতুন নাটকীয় মোড় নিতে চলেছে। টাকা ধার করার দুটো প্রধান রাস্তা আছে, আর অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এই দুটো রাস্তার পরিণতি কিন্তু একদম আলাদা। এখানে একটা খুব জরুরি প্রশ্ন আছে, যে লোনটা নেওয়া হয়েছে সেটা কি শুধু ওই নির্দিষ্ট ব্রিজটা বানানোর জন্যই, নাকি ওটা কোম্পানির আরও 10টা সাধারণ কাজের জন্য নেওয়া হয়েছে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু আমাদের গল্পের পরের অধ্যায়টা নির্ভর করছে। দেখুন, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন একটা লোন নির্দিষ্টভাবে শুধু একটা অ্যাসেটের জন্য নেওয়া হয়, যেটাকে আমরা বলি স্পেসিফিক বরোয়িং, তখন হিসেবটা জলের মতো সোজা। ওই লোনের সুদ সরাসরি অ্যাসেটের খরচের সাথে জুড়ে যায়। কিন্তু যখন একটা বড় লোনের টাকা অনেক জায়গায় ব্যবহার করা হয়, মানে জেনারেল বরোয়িং, তখন আমাদের একটা বিশেষ ফর্মুলা কাজে লাগাতে হয়। খুঁজে বের করতে হয় ঠিক কতটুকু সুদ ওই কোয়ালিফাইং অ্যাসেটের খরচের অংশ হবে। চলুন একটা উদাহরণ দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, পিআরএম লিমিটেড 120 লাখ টাকার একটা লোন নিল। তার মধ্যে 50 লাখ টাকা খরচ করল একটা শেড বানাতে, যেটা একটা কোয়ালিফাইং অ্যাসেট। লোনের মোট সুদ হলো 800 লাখ টাকা। প্রশ্ন হলো, কত টাকা ক্যাপিটালাইজ হবে? উত্তরটা হলো আনুপাতিক হারে, মানে শুধু শেডের জন্য ব্যবহৃত টাকার ওপর যে সুদ, সেটুকুই ক্যাপিটালাইজ হবে। হিসেবটা হলো 18 লাখ টাকা 50/120 অংশ, মানে 7.5 লাখ টাকা। আর বাকি 10.5 লাখ টাকা সুদ, ওটা সোজা চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে খরচ হিসাবে। জেনারেল বরোয়িংয়ের হিসেবটা বুঝতে হলে চলুন একটা অ্যানালজির সাহায্য নিই। ভাবুন, আপনার কাছে অনেকগুলো পাইপ দিয়ে জল আসছে, আর প্রত্যেকটা পাইপের জলের গতি আলাদা। প্রথমে আপনাকে সব পাইপের জল মিলিয়ে একটা গড় গতি বা অ্যাভারেজ রেট বের করতে হবে। তারপর সেই অ্যাভারেজ রেট দিয়েই আপনার নির্দিষ্ট পাত্রটা ভরতে হবে। আর শেষে এটাও দেখতে হবে যে আপনি মোট আসা জলের থেকে বেশি জল ব্যবহার করে ফেলছেন না। ঠিক একইভাবে প্রথমে সব লোনের ওয়েটেড অ্যাভারেজ সুদের হার বের করা হয়। তারপর সেই হার অ্যাসেটের খরচের ওপর প্রয়োগ করা হয়, আর শেষে মোট সুদের সাথে মিলিয়ে দেখা হয়। এই ক্যাপিটালাইজেশনের পুরো জার্নিটা আসলে একটা 3 অঙ্কের নাটকের মতো, যার একটা শুরু আছে, মাঝখানে একটা বিরতি থাকতে পারে, আর সবশেষে একটা সমাপ্তি আছে। এই 3টে পর্যায়ে ঠিক করে দেয় কখন ক্যাপিটালাইজেশনের পর্দা উঠবে, কখন গল্পের মাঝে বিরতি আসবে, আর কখন যবনিকাপাত হবে। চলুন এক এক করে প্রত্যেকটা অঙ্ককে খুঁটিয়ে দেখি। প্রথমেই আসা যাক প্রথম অঙ্কে, মানে গল্পের শুরু। ক্যাপিটালাইজেশন কিন্তু এমনি এমনি শুরু হয়ে যায় না। এর জন্য 3টে শর্ত একসঙ্গে পূরণ হতে হয়। 1. অ্যাসেটের ওপর টাকা খরচ হতে হবে। 2. লোনের ওপর সুদ গুনতে হবে। আর 3. অ্যাসেট তৈরির কাজ সক্রিয়ভাবে চলতে হবে।
যেমন একটা হোটেল তৈরির জন্য যখন ভিত খোঁড়ার কাজ শুরু হয় তখন থেকেই ক্যাপিটালাইজেশন শুরু হতে পারে। নাটকের দ্বিতীয় অঙ্ক হল সাসপেনশন, মানে গল্পের একটা সাময়িক বিরতি। ধরুন বন্যার কারণে একটা ব্রিজ তৈরির কাজ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেল। তাহলে ওই বন্ধ থাকার সময় যে সুদ জমতে থাকবে সেটা কিন্তু আর অ্যাসেটের খরচের সাথে যোগ করা যাবে না। ওই সুদকে তখন খরচ হিসাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে। আর সবশেষে আসে গল্পের শেষ অঙ্ক বা সমাপ্তি। যখন অ্যাসেটটা তার আসল কাজের জন্য প্রায় তৈরি, তখন ঋণের খরচ যোগ করা বন্ধ করতে হবে। ধরুন একটা বিল্ডিংয়ের মূল কাঠামো তৈরি, শুধু ভেতরের সাজসজ্জার কাজ বাকি, তাহলে কিন্তু ক্যাপিটালাইজেশন বন্ধ হয়ে যাবে। আবার ধরুন একটা বিজনেস পার্কে 5টা বিল্ডিং তৈরি হচ্ছে, যদি তার মধ্যে 2টো বিল্ডিং আগে ব্যবহারযোগ্য হয়ে যায় তাহলে ওই 2টো বিল্ডিংয়ের জন্য ক্যাপিটালাইজেশন তখনই বন্ধ হয়ে যাবে, যদিও বাকিগুলোর কাজ তখনও চলছে। এবার গল্পে একটা আন্তর্জাতিক টুইস্ট আসছে। ভাবুন তো, যদি লোনটা টাকায় না নিয়ে ডলারে নেওয়া হয় আর হঠাৎ করে টাকার দাম পড়ে যায়, তাহলে কি হবে? এটা একটা $1,000,000 প্রশ্ন, তাই না? টাকার দাম কমার জন্য যে অতিরিক্ত টাকা শোধ করতে হচ্ছে সেই পুরো লোকসানটাই কি অ্যাসেটের খরচের সাথে জুড়ে যাবে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে না, পুরোটা নয়। এর জন্য একটা খুব ইন্টারেস্টিং 3 ধাপের ফর্মুলা আছে। প্রথম ধাপে আপনাকে দেখতে হবে মুদ্রার হারের পরিবর্তনের জন্য আপনার আসল লোকসান কত হয়েছে। দ্বিতীয় ধাপে আপনাকে হিসাব করতে হবে যদি লোনটা দেশীয় মুদ্রায় নিতেন তাহলে বিদেশি ঋণের তুলনায় কত টাকা সুদ সাশ্রয় হলো। আর শেষ ধাপে এই দুটো অঙ্কের মধ্যে যেটা কম শুধু ততটুকুই এক্সচেঞ্জ লস হিসেবে ক্যাপিটালাইজ করা যাবে। এই উদাহরণটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। XYZ লিমিটেডের আসল এক্সচেঞ্জ লস হয়েছে 30,000 টাকা। অন্যদিকে দেশীয় লোনের সাথে তুলনা করে দেখা যাচ্ছে বিদেশি লোন নেওয়ার ফলে তাদের সুদ সাশ্রয় হয়েছে 25,500 টাকা। নিয়ম অনুযায়ী এই দুটোর মধ্যে যেটা কম, মানে 25,500 টাকা, সেটাই এক্সচেঞ্জ লস হিসেবে ক্যাপিটালাইজ করা যাবে। এর সাথে বিদেশি লোনের আসল সুদ 24,000 টাকা যোগ হয়ে মোট 49,500 টাকা ক্যাপিটালাইজ হবে। আর বাকি যে 4,500 টাকার লোকসান, ওটা সোজা চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। গল্প তো শেষ হলো, কিন্তু শেষ হওয়ার পরেও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে। আর সেটা হলো এই পুরো হিসেবের কাহিনীটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে সবার সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। A16 অনুযায়ী দুটো জিনিস পরিষ্কার করে জানাতেই হবে। প্রথমত, কোম্পানি ঋণের খরচ নিয়ে কোন অ্যাকাউন্টিং পলিসি মেনে চলছে, আর দ্বিতীয়ত ওই আর্থিক বছরে মোট কত টাকা ঋণের খরচ ক্যাপিটালাইজ করা হয়েছে। কারণ মনে রাখবেন, ব্যবসার জগতে স্বচ্ছতাই হল সবচেয়ে বড় শক্তি। তো এই ছিল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 সম্পূর্ণ অ্যাডভেঞ্চার। পরের বার যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বিশাল নির্মাণ প্রকল্প দেখবেন, তখন আপনি শুধু ইট সিমেন্টের একটা কাঠামো দেখবেন না, আপনি তার সংখ্যার পেছনে আসল গল্পটা জানবেন। এই নিয়মগুলি আপনার গাইড। জানতে থাকুন, কারণ জ্ঞানই আপনাকে সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে।